বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। যে যেখানে বসে আজকে আমাদের সাথে এই লাইভে যুক্ত হচ্ছেন কিংবা পরবর্তীতে এই লাইভটি দেখবেন, সবাইকে ইস অ্যান্ড এক্সেল এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ইস অ্যান্ড এক্সেল নিয়মিত আয়োজন করছে 360 ক্যারিয়ার টক। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের দশম সেশন। আজকের সেশনে আমরা বেসিক্যালি কথা বলবো কমার্শিয়াল ডিপার্টমেন্ট সেটা কি, সেটার কাজ কি, এবং সেখানে কি কি ক্যারিয়ার প্রসপেক্টস রয়েছে, চ্যালেঞ্জেস রয়েছে। যারা নতুন আসতে চান এই সেক্টরে, আপনাদের কি কি ধরনের স্কিল সেট ডেভেলপ করে আসতে হবে, সব বিষয়ে আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এসব বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য, টিপস এন্ড ট্রিক্স শেয়ার করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বীর সজীব মাহমুদ ভাই। ধন্যবাদ। আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাকে ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে প্লিজ এন্ড এক্সেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আশা করছি আপনার এই স্যাক্রিফাইস আমাদের অডিয়েন্সদের বিশেষ করে কাজে লাগবে ইনশাআল্লাহ। সো আমি শুরুতেই আমাদের আজকের এই লাইভের উদ্দেশ্যটি অলরেডি অডিয়েন্সদের সাথে শেয়ার করেছি। তারপরেও আপনার সাথে আরেকটু একদম সংক্ষেপে যেটা বলবো, আমার যেটা মূল টার্গেট আজকের এই সেশনটা কন্ডাক্ট করার, সেটা হচ্ছে যে সাধারণত আমাদের স্টুডেন্ট লাইফে সব ধরনের পেশা সম্পর্কে অবগত থাকেন না। খুবই দুটি কয়েক পেশা সম্পর্কে তারা জানেন, বাট এই যে কমার্শিয়াল, বিশেষ করে আজকে যে ব্যাপারটা আমরা আলোচনা করবো, এই ব্যাপারটি সম্পর্কে আমি টোটালি ইউনিভার্সিটি থাকা অবস্থায় কখনো জানতাম, অথচ এটা একটা হিউজ এরিয়া, হ্যাঁ, মানে টু বিল্ড ক্যারিয়ার ফর এনিবডি এলস। সো এখানে বিশাল একটা জিনিস। আরেকটা জিনিস যেটা বলবো, যে সেটা হচ্ছে যে চাকরি প্রার্থীরা বলে যে চাকরি নেই, এমপ্লয়াররা বলছে আমরা আমাদের যে ধরনের দক্ষ ক্যান্ডিডেট খুঁজছি সেই ধরনের ক্যান্ডিডেট পাচ্ছি না। সো আপনি বেসিক্যালি একজন এমপ্লয়ি হিসেবে কাজ করছেন, এট দ্য সেম টাইম আপনি কিন্তু অনেকে হায়ার করছেন। সো আমি চাই যে কি কি স্কিল সেট ডেভেলপ করে আসবে যারা নতুন করে আসবে, ওই গ্যাপটা অন্তত আপনারা যেন পরবর্তীতে বলতে না পারেন যে আমি আমার ক্যান্ডিডেটদের মধ্যে এই স্কিলটা পাচ্ছি না, এই জন্য আমি হায়ার করতে পারছি। সো এই সব বিষয়ে আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব। শুরুতেই আসবো যে কমার্শিয়াল অ্যাকচুয়ালি কি, কমার্শিয়াল ডিপার্টমেন্টের ফাংশনস, এই ব্যাপারগুলো আমাদের অডিয়েন্সদের সাথে শেয়ার করার। ধন্যবাদ আপনাকে। শুরুতেই বলি, এই ধরনের সুযোগ আপনি আপনার মাধ্যমে যারা ছাত্রছাত্রী আছে, আমিও বলবো যে আমাদের সময়কার সময় এই ধরনের অপরচুনিটি গুলি ছিল না। অর্থাৎ অনলাইনের এখন যে সুবিধাগুলো আমি মনে করি তারা পেয়ে যাচ্ছে বা পাচ্ছে, এটা থেকে তারা হয়তো বা অনেকটাই উপকৃত হবে। তো প্রথমে বলি, আমি সজীব মাহমুদ, আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে অ্যাপেক্স হোল্ডিংস লিমিটেডে কর্মরত আছি। আমার দীর্ঘ 20 বছরের ক্যারিয়ার এক্সপেরিয়েন্স এই সেক্টরটাতে। সো আমি এই সেক্টরে অনেক উত্থান দেখেছি। আর কমার্শিয়ালের কথা যদি বলি, হ্যাঁ, আমি আপনার কথার সাথে এগ্রি। আমরা যারা পড়াশোনা করে আসছি, যারা বিভিন্ন সেক্টর, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এই সেক্টরটাতে এসে আমাদের নতুন করে অনেক কিছু শিখতে হয়েছে। তবে যেটা আমি বলবো, যে এটা বাহ্যিকভাবে যতটুকু কঠিন মনে হয়, আসলে কাজের ক্ষেত্রে গেলে সেটা ততটা কঠিন না। তো এনিওয়ে, আমি আপনাকে শুরুতেই বলি যে আসলে আমাদের কমার্শিয়াল যে বিভাগ, বা আমরা যদি বলি কমার্শিয়াল ডিপার্টমেন্ট, এটার কাজটা কি। আমরা যদি যারা আমদানি রপ্তানি এই ধরনের শিল্পর সাথে জড়িত, সেই ধরনের শিল্পে কমার্শিয়াল বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিভাগটা এই কারণে গুরুত্বপূর্ণ যে এখানে আপনার সমস্ত ডকুমেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে আপনার সরাসরি র ম্যাটেরিয়ালস বা যেটা বলি কাঁচামালকে সংগ্রহ করে তৈরি পণ্যকে রপ্তানি করা হয়। সো আমি যেহেতু আরএমজি শিল্পের সাথে জড়িত, সো আমি মূলত এই শিল্পটাকেই ফোকাস করব। আর তার আগে বলে রাখি যে আরএমজি সেক্টরটা বাংলাদেশে, যেটা আমি বলি, এটা একটা গ্লোরিয়াস সেক্টর, বিকজ ওয়ার্ল্ড এর সেকেন্ড লার্জেস্ট export হয় our country is the world largest in second position after China. So এই পজিশনটা দীর্ঘদিন যাবত তারা ধরে রেখেছে।
আর এত বড় একটি প্রতিষ্ঠান, এখানে যদি আমি বলি যে এটা জিট্রিবির যদি ব্যক্তিটা বলি, যে আমাদের যে কোনো আপনার যদি ইকোনমিক গ্রোথের কথা বলি, দেখেন দুইটা ক্যারেক্টার আছে, একটা হলো আরএমজি সেক্টর, আরেকটা হলো রেমিটেন্স। যদি 2023-এর একটা হিসাব বলি, 10.35% কন্ট্রিবিউশনটা আছে ফ্রম আরএমজি সেক্টর, আর রেমিটেন্স থেকে 4.76%। তার মানে বোঝা যায় যে এই আরএমজি সেক্টরটা কতটা ভাইটাল। আর যদি এমপ্লয়মেন্টের ব্যাপারে আপনাকে বলি, তাহলে এই এমপ্লয়মেন্ট 36% ম্যানুফ্যাকচারিং এমপ্লয়মেন্ট হচ্ছে আরএনজি সেক্টরে, আর 4.1 মিলিয়ন ওয়ার্কার এখানে কিন্তু ডিরেক্টলি আপনার এই সেক্টরটার সাথে জড়িত। তার মানে এটা বিশাল একটি সেক্টর, যে সেক্টরটা আসলে আমাদের সে যে সুযোগও সেভাবেই আছে, সেটা আমি পরে হয়তো আলোচনা করব। প্রথমে বলি যে কমার্শিয়াল বিভাগের কাজটা কি। তো কমার্শিয়াল বিভাগ, এটা এর ব্যাপ্তিটা অনেক বড়। এখানে আমি যেটাই বলছিলাম যে আমদানি রপ্তানি এটার সাথে সম্পৃক্ত যে বিভাগগুলি আছে, প্রতিষ্ঠানগুলি আছে, তার সাথে কমার্শিয়াল ডিপার্টমেন্ট এখানে একটা ভাইটাল রোল প্লে করে। তার কাজ ডকুমেন্টেশনের মাধ্যমে আপনার সরাসরি আমদানি এবং পরবর্তীতে তৈরি পোশাক রপ্তানি করা হয়। এইকে আমরা কাজের সুবিধার্থে আরো বিভিন্ন ভাগে ভাগ করে নেই, সেটা আমরা যারা কাজ করছি কমার্শিয়াল ডিপার্টমেন্টে, যেহেতু এটার ব্যাপ্তিটা অনেক বড়, সেক্ষেত্রে আমরা তাদের কাজের সুবিধা কিছু ছোট ছোট ভাগ করি, যেমন ইম্পোর্ট টিম, এক্সপোর্ট টিম, আপনার এখানে ইউডি টিম, কাস্টমস, ক্যাশ ইনসেন্টিভ। এগুলো যারা আমার ছাত্রছাত্রী ভাইরা আছেন, যারা এটা দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, এটা তারা দেখবেন যে এই কমার্শিয়াল এই ছোট্ট ছোট্ট ভাগগুলি করা হচ্ছে, কারণ এখানে প্রত্যেকটা কাজের একটু স্পেশালাইজড হওয়া দরকার। যেহেতু আপনি বহির্বিশ্বের সাথে কাজ করবেন, আপনি এক্সপোর্ট করবেন, ইন্টারন্যাশনাল বিজনেস, আপনাকে এখানে প্রত্যেকটা কাজ অনেক দক্ষতার সাথে করতে হয়, এবং সেখানে প্রত্যেকটা জিনিস, এটা যেহেতু একটা সাপ্লাই চেইন, এবং এইটা কাজের উপরে আপনার টোটাল প্রোডাকশনের অনেক কিছু নির্ভর করে, আপনার দক্ষতার উপরে এবং অদক্ষতার উপরে এটার একটা ইম্প্যাক্ট পড়বে এক্সপোর্টে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা যারা কাজ করছি কমার্শিয়ালে, এটা আমরা আমাদের সুবিধার্থে কাজটাকে ভাগ করে নিয়েছি, এবং ওভারঅল যারা আসতে চান তারা সার্বিক ধারণা নেওয়ার চেষ্টা করবেন। আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, সাধারণত বড় বড় প্রতিষ্ঠানে এই ধরনের সুযোগ থাকে না, যেহেতু আপনার ভলিউমটা বেশি কাজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে একটা সেক্টরে আপনাকে স্পেসিফিক একটা সাইডে থাকতে হয়। বাট যারা ছোট ছোট প্রতিষ্ঠানে কাজ করে আসেন, তাহলে সেই ক্ষেত্রে তাদের সব পরিসরে কাজ করার একটা অভিজ্ঞতা থাকে, যেটা পরবর্তীতে তাদের ভবিষ্যতে বা ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে একটা বড় কাজ হয়। তো আমি এই জন্য বলবো যে আপনারা যারা এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চান, তারা প্রত্যেকটা এই কমার্শিয়াল ডিপার্টমেন্টের প্রত্যেকটা যে ডিপার্টমেন্ট বা সাব ডিপার্টমেন্ট আছে, বা ছোট ছোট যে টিমগুলি আছে, সেই ক্ষেত্রে তাদের কাজ সম্পর্কে জানার চেষ্টা করা। তো প্রথমে যদি আমি কমার্শিয়াল ডিপার্টমেন্টের কাজটাকে আবার আপনাকে বলি, যে ইম্পোর্ট ডিপার্টমেন্টের কাজটা কি, মানে আমরা যেহেতু আমদানি করেই তো রপ্তানিটা করব। তো যেটা হয় কি, একটা ইন্টারন্যাশনাল বিজনেস যখন আপনি করতে যাবেন, তখন আমরা শুরুতেই কি করি, একটা বায়ারের সাথে একটা এগ্রিমেন্ট করি, চুক্তি করি। সেটা হয় আইদার আপনার এলসির মাধ্যমে হয়, যেটা লেটার অফ ক্রেডিট বলি, আর সেটা আপনাকে আমরা সিকিউরড বলি অনেক ক্ষেত্রে, যেটা এখানে ব্যাংক পেমেন্ট গ্যারান্টার হিসেবে কাজ করে। এর বাইরে সেলস কন্ট্রাক্ট আছে, আরো কিছু পেমেন্ট মেকানিজম আছে। যে পেমেন্ট মেকানিজম, ইন্টারন্যাশনাল মেথড অফ পেমেন্ট মেকানিজম অনেক গুরুত্বপূর্ণ। এটা আলাদা একটা, আমি মনে করি যেটা বলছিলাম যে কমার্শিয়াল অনেক বড় একটা ব্যাপ্তি নিয়ে আছে। এই ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড নিয়ে আপনাকে হয়তো বা কোনো এক সময় আলাদা আমরা যদি বসি, সেক্ষেত্রে আমরা কি করবো। তো এটা হলো প্রথম যে জিনিস, যে কোনো একটা বায়ার এবং সেলারের মধ্যে এই এগ্রিমেন্টটা হয়। পরবর্তীতে যেটা হয়, ইনকো টার্মস, যেটা বলি আমরা ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস, এই টার্মস গুলিকে আপনাকে ডিফাইন করে যে আপনার একজন এক্সপোর্টার এবং একজন বায়ারের রিস্ক রেসপন্সিবিলিটি কার কতটুকু, এটা ডিফাইন করে। এর বাইরে এইচ এক্সপোর্ট সম্পর্কে একজনকে ভালোমতো অবহিত হতে হয়, যেমন আমি কি পণ্য এক্সপোর্ট করবো, যেটা আমরা বলি হারমোনাইজ কোডিং সিস্টেম। তো যেটাই হোক, মূলত যেটা আমরা শুরু করব, যে যখনই এটির বায়ার এবং সেলার আপনার যখন আমরা একটা এগ্রিমেন্টে আসে, একটা চুক্তিতে আবদ্ধ হয়, তখন কি হচ্ছে, তখন ইম্পোর্ট টিম র ম্যাটেরিয়ালস প্রকিউর করার জন্য ব্যাক টু ব্যাক এলসি ওপেন করছে, যেটা একটা পিআই আমরা সাধারণত যেটা প্রফর্মা ইনভয়েস পাচ্ছি, দিচ্ছি কাস্টমার থেকে, সাপ্লায়ারের কাছ থেকে নিচ্ছি, নেওয়ার পরবর্তীতে সেই সাপ্লায়ারের কাছ থেকে প্রফর্মা ইনভয়েসের এগেইনস্টে আমরা কি করছি, ব্যাক টু ব্যাক এলসি দিচ্ছি। সেই ব্যাক টু ব্যাক এলসিটার দেওয়ার উদ্দেশ্য হলো আমার রপ্তানি পণ্য, যেটাকে কাঁচামাল বলি আমরা,
আমরা আমদানি করব বা র ম্যাটেরিয়ালস, সেই র ম্যাটেরিয়ালসটা আমরা আমদানি করে থাকি ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে। তো যেটা হয়ে থাকে, আমরা যখন এলসি তাদেরকে দিচ্ছি, দেওয়ার পরবর্তীতে সেই পণ্যটা যখন বন্দরে চলে আসছে, এবং সেম টাইম যেটা সাপ্লায়ার আমাদেরকে যখন ডকুমেন্টস গুলি দিচ্ছে, এই ডকুমেন্টস আমরা ব্যাংক থেকে কালেক্ট করে আমরা কি করছি, সেটা আমাদের C&F এজেন্টকে পাঠিয়ে দিচ্ছি। সাথে সাথে আমি যেটা বলছিলাম আপনাকে, যে ইম্পোর্ট ডিপার্টমেন্ট কি করছে, আপনার ডকুমেন্টস, ইম্পোর্ট ডকুমেন্টস ব্যাংকের মাধ্যমে কালেক্ট করে সে কিন্তু আপনাকে C&F এজেন্টকে দিয়ে দিচ্ছে। সাথে সাথে ইউডি ডিপার্টমেন্ট বা এখানে যে ইউডি টিম, তারা কিন্তু এই পণ্য খালাসের জন্য তাদেরও অনেক বড় ভূমিকা আছে, যেটা BGME থেকে যেটা বলি আমরা, বাংলাদেশ যেটা আমরা গার্মেন্টস এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাসোসিয়েশন যেটা আছে, তার মাধ্যমে আমরা কি করছি, ইউডি নিচ্ছি। তো ইউডি নিয়ে আমাদের ইউডি টিম, সেটা ইউডি টিমের কিছু ফাংশন আছে, যারা অনলাইনে ইউডি অ্যাপ্লাই করতে হয়, প্রিপেয়ার করতে হয়, সাবমিট করতে হয়, দেন BGME থেকে ইউডিটা তারা কালেক্ট করে সেটা কিন্তু তারা ইম্পোর্ট ডকুমেন্টস এর সাথে চিটাগং এ তারা, বা যেটা এয়ারপোর্ট হোক বা বেনাপোল হোক, যেসব পোর্ট দিয়ে আমরা পণ্যটা খালাস করবো, সেখানে ডকুমেন্টস গুলি আমরা পাঠিয়ে দিচ্ছি। তো পাঠানোর পরবর্তীতে যেটা হচ্ছে, কাস্টমস নীতি মেনে এই পণ্যটা কিন্তু আমার C&F এজেন্ট খালাস করে আমার বন্ডেড ওয়্যার হাউস যে আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের বন্ডেড ওয়্যার হাউস, সেখানে কিন্তু এই র ম্যাটেরিয়াল বা কাঁচামালটাকে আনা হচ্ছে। তা এইখানে আমাদের ইম্পোর্ট এবং ইউডি ডিপার্টমেন্টের ফাংশনটা আমরা দেখলাম। পরবর্তীতে হচ্ছে কি, এক্সপোর্ট টিমের কাজটা কি, এই র ম্যাটেরিয়ালস গুলি যখন আমরা আনছি, আনার পরে এটা প্রোডাকশনে যে এটা কিন্তু ম্যানুফ্যাকচার হচ্ছে, যেহেতু আমরা তৈরি পোশাক রপ্তানি করি বা এই করব বলে আমরা এই বন্ডেড প্রতিষ্ঠানের কিছু বেনিফিট নিয়ে আমরা ইম্পোর্ট গুলি করছি, এটা অনেক ভাস্ট বিষয়, যেটা হয়তোবা যারা আগ্রহী হবে ভবিষ্যতে তাদেরকে আস্তে ধীরে তারা এগুলো জানতে পারবে। কিন্তু আমি আসলে একটা সামারি দিচ্ছি, যেটা আসলে কিভাবে প্রক্রিয়াটা কাজ হয়। রাইট, আজকে আমরা একদম সংক্ষেপে আমরা সংক্ষেপে একটু আলোচনা করি। তো যারা এক্সপোর্ট টিম, যারা এটা রপ্তানির সাথে জড়িত, তারা যেটা করছে, তারা কি করছে, এই যখন প্রোডাকশন কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন বায়ারের সাথে কিন্তু আমাদের একটা এগ্রিমেন্ট থাকে এবং একটা ডেডলাইন থাকে বা একটা কাট অফ থাকে। তো এক্সপোর্ট টিম সেই কাট অফ অনুযায়ী কি করছে, তারা ভ্যাসেল বুকিং দিচ্ছে ফরওয়ার্ডারের মাধ্যমে। ভ্যাসেল বুক করার পরে যখন পণ্যটা পরবর্তীতে তারা চিটাগং বা এয়ারপোর্ট অথবা বা বেনাপোলের মাধ্যমে বন্দর থেকে যখন এক্সপোর্ট করার পরবর্তীতে কি হচ্ছে, এটা শিফট আউট হয়ে যাওয়ার পরে সেখানে প্রয়োজনীয় যে ডকুমেন্টস দিতে হয়, কাস্টমস ডকুমেন্ট, সেই ইনভয়েস, প্যাকিং লিস্ট, EXP, এছাড়া আরো কিছু ডকুমেন্টস আমরা তাদেরকে প্রোভাইড করি, সেটা নেসেসিটির উপর ডিপেন্ড করে। তো এই ডকুমেন্টস গুলি, বেসিক ডকুমেন্টস, যে ইনভয়েস, প্যাকিং লিস্ট, EXP গুলি আমরা দিয়ে দিচ্ছি। এই ডকুমেন্টস গুলি আমরা দেওয়ার পরে চিটাগং এ আমাদের কাস্টমস যে এজেন্ট আছে বা ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট যারা আছে, তারা বেসিক্যালি এই পণ্যটাকে রপ্তানির জন্য যে প্রক্রিয়া করা দরকার, বিল অফ এক্সপোর্ট করা এবং পণ্যটাকে স্টাফিং এর পর্যন্ত যা ফাংশন গুলি আছে, তারা সেই কাজটা করে। এটা কমপ্লিট হয়ে গেলে যখন গুডসটা শিফট আউট হয়, ভ্যাসেলটা যখন সেল করে, তখন আমরা কিন্তু ফরওয়ার্ডারের কাছ থেকে বিএলটা কালেক্ট করি। বিএল কালেক্ট করে পরবর্তীতে যেটা হচ্ছে, আমরা ইপিবি থেকে সার্টিফিকেট অফ অরিজিন, যেটা আমরা COO বলি, সেটা কান্ট্রি ভেদে এক একটা হয়, সেটা আমরা ইপিবি থেকে কালেক্ট করি। সেটার জন্য আমার ইপিবি একটা টিম আছে। তো এই টিমের মাধ্যমে এগুলো ডকুমেন্টস কালেক্ট করে, ডকুমেন্টস তার মানে আমি ইনভয়েস, প্যাকিং লিস্ট, CO এগুলো আমি সাথে নিয়ে, বিএল নিয়ে, এবং কোনো একটি কান্ট্রির নির্দিষ্ট কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস থাকলে বা বাইরের কোনো নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকলে, সেই ডকুমেন্টস গুলি প্রিপেয়ার করে আমি ব্যাংকে জমা দিচ্ছি পেমেন্টের জন্য। তো এটা হলো বেসিক্যালি ইম্পোর্ট, ইউডি এবং এক্সপোর্টের ফাংশন। যে ইম্পোর্ট, ইউডি, এক্সপোর্টের মূল কাজটা তাহলে এটাই হচ্ছে, যে আমদানি করে সেই আমদানি ক্ষেত্রে ইউডি যেটাকে বলি ইউটিলাইজেশন ডিক্লারেশন, সেই ডিক্লারেশনটার মাধ্যমে পণ্যটা আমদানি করা হচ্ছে, এবং রপ্তানির ক্ষেত্রেও ইউটিলাইজেশন ডিক্লারেশনটা দেখাতে হচ্ছে, এবং রপ্তানি করে আমি পেমেন্টের জন্য আমি কিন্তু ডকুমেন্টস প্রসেস করে ব্যাংকে আমি, এবং সেক্ষেত্রে আমার এগ্রিমেন্ট অনুযায়ী আমি কিন্তু পেমেন্ট ফলো আপ বা পেমেন্ট এটা আমি করে থাকি, সেটা এক্সপোর্ট ডিপার্টমেন্ট করে থাকে। তার পরবর্তীতে আছে কাস্টমস ডিপার্টমেন্ট। যে কাস্টমস যে টিম, তারা যেটা করে থাকে মূলত, এখানে আমাদেরকে জানেন যে আমরা বন্ডেড ফ্যাসিলিটিস নিচ্ছি, আমরা র ম্যাটেরিয়ালস যখন নিয়ে আসছি তৈরি পোশাক প্রস্তুত করব বলে, সেই ক্ষেত্রে কিন্তু আমি ডিউটি ফ্রি নিয়ে আসছি, এবং ক্যাপিটাল মেশিনারিজ এর ক্ষেত্রেও আমি ডিউটি কিন্তু একটা বেনিফিট পাচ্ছি। এটা বিশাল ব্যাপার, এগুলো বিশাল আলোচনার বিষয় আছে। সো এগুলোকে আপনাকে কিন্তু ইয়ারলি একটি অডিটের
প্রয়োজনীয়তা আছে, যেটা আমাদের নিরীক্ষাটা হয় কাস্টমস, এই ইয়ারলি অডিটটা হয়ে থাকে। আপনাকে আমাদের যে টিম যারা আছে এদের এই ইয়ারলি অডিট করার ক্ষেত্রে তাদেরকে যে প্রয়োজনীয় ডকুমেন্ট, যেটা ইম্পোর্ট এক্সপোর্ট স্টেটমেন্ট, এছাড়া আমাদেরকে ইউডি দেখাতে হয়, আমাদের যে ইম্পোর্ট এবং এক্সপোর্টে যে ডকুমেন্টস গুলি আছে সেগুলো ডকুমেন্টস নিয়ে তারা ইয়ারলি অডিট করে। এই অডিটের প্রয়োজনীয়তা এখানে এই জন্য আছে যে এখানে আপনি যেহেতু বন্ডের প্রতিষ্ঠান, আপনাকে কিন্তু সরকারের কিছু নিয়ম নীতি আপনাকে মেনে নিতে চলতে হবে, যেহেতু সরকার আপনাকে কিছু সুযোগ সুবিধা দিচ্ছে। সো কাস্টমস এর ফাংশন এটাই, যে বছরে এর বাইরেও কাস্টমস এর আরো অনেকগুলি ফাংশন আছে। আপনার এইচএস কোডের ব্যাপার আছে, যেটা আরো ডিটেল আসলে আমি যাচ্ছি না। এর বাইরে আমি যদি বলি, ক্যাশ ইনসেন্টিভ আরেকটা ডিপার্টমেন্ট আছে, যেটা আপনারা জানেন যে আমরা তৈরি পোশাক রপ্তানি করার ফলে সরকার আমাদের কিছু নগদ প্রণোদনা দিয়ে থাকে। এই প্রণোদনা ওভেনের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, 3 ধরনের প্রণোদনা আমরা মূলত পেয়ে থাকি, যেটা আমরা বলবো অল্টারনেট ক্যাশ অ্যাসিস্ট্যান্স আছে, নিউ মার্কেট এক্সপ্লোরেশন আছে, আর এটা আছে স্পেশাল ক্যাশ অ্যাসিস্ট্যান্স। তো তো এই যেটা আমরা বলছি যে আপনার ওভেনের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা 2 ধরনের পেয়ে থাকি। বাট যারা লোকাল ইয়ার্ন ইউজ করে থাকে, নিট পণ্য সাধারণত যারা এক্সপোর্ট করে তারা লোকাল ইয়ার্ন ইউজ করে, সেক্ষেত্রে এক ধরনের বেনিফিট, ক্যাশ বেনিফিট আমরা পাই, সেটাকে বলি হলো অল্টারনেট ক্যাশ অ্যাসিস্ট্যান্স, যেটা ওভেন দুটো পাচ্ছে, যেটা নতুন বাজার সম্প্রসারণ অথবা আপনি রপ্তানি করছেন সেখানে আপনি একটা পাচ্ছেন। তো এটার ক্ষেত্রে কিছু প্রসেস আছে, সেই ক্ষেত্রে আপনাকে একটা নিয়ম, বাংলাদেশ ব্যাংকের রুলস আছে, রেগুলেশনস মেনটেন করে আপনাকে নির্দিষ্ট সময়ে এই ডকুমেন্টসটা সাবমিট করতে হবে, এবং সেটা অডিট ফার্ম, অডিট ব্যাংকের মাধ্যমে কোন একটা অডিট ফার্ম সেই ডকুমেন্টস গুলি স্ক্রুটিনি করবে, চেক করবে, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি আপনাকে সার্টিফিকেট প্রদান করবে। তার মানে আপনি এটার জন্য যে আপনি নগদ প্রণোদনা পাওয়ার কথা, যে পার্সেন্টেজ অনুযায়ী সেই পার্সেন্টেজ গুলি আপনি পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে এটা 3 মাস অন্তর অন্তর এই প্রণোদনা দিয়ে থাকে, এটা আপনার ব্যাংকের মাধ্যমে চলে আসবে। তো এটা হলো মূলত আসলে যদি বলি যে কমার্শিয়াল বিভাগের কাজ। সো যদিও নাম অর্থে বলি কমার্শিয়াল বিভাগ, কিন্তু এর ভিতরে অনেকগুলি ছোট ছোট বিভাগ আছে, এবং মজার বিষয় হলো যে বড় বড় প্রতিষ্ঠানে এই ছোট্ট ছোট্ট বিভাগেই কিন্তু এক একটা টিম আছে, বড় বড় টিম আছে। তো যার ফলে আমি এটা আসবো, যেটা আসলে ক্যারিয়ার অপরচুনিটি গুলি কেমন আছে। জি, ওকে, আমি যদি একটু আপনার কথা থেকে একটু সামারি করি, যে তাহলে কমার্শিয়ালের ডিপার্টমেন্টের কাজ বলতে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে বেসিক্যালি কোম্পানি যারা আমদানি রপ্তানির সাথে জড়িত, তো রপ্তানির জন্য বেসিক্যালি আমাদেরকে আগে আবার কিছু র ম্যাটেরিয়ালস আমদানি করতে হয়, কেমিক্যালস, মেশিনারিজ, এগুলো আমদানি করতে হয়। এইটা একটা বেসিক কাজ। দেন এটাকে ম্যানুফ্যাকচারিং এর পরে আবার এক্সপোর্ট করা, সেটাকে পোর্ট গুলো থেকে খালাস করা, শিপমেন্ট করা, কোম্পানির পেমেন্টটা বায়ারদের কাছ থেকে সিকিউর করা, দেন গভর্নমেন্টের থেকে যে ইনসেন্টিভ পায় সেটাকেও কালেক্ট করা, এই সবগুলোকে বেসিক্যালি কমার্শিয়াল ডিপার্টমেন্টের কাজ। রাইট, আপনি এতক্ষণ না বলছেন মধ্যে মধ্যে কভার করছে। তো কাজের ব্যাপ্তি অনেক আসলে। তো আমরা বেসিক্যালি সেশন যাদের জন্য করছি, তাদের ক্যারিয়ার ব্যাপ্তিটা আসলে কেমন হবে, তাদের অপরচুনিটি কি রয়েছে এই ক্যারিয়ার কমার্শিয়াল ডিপার্টমেন্ট, কাজ অনেক করবে, কাজের সাথে তাদের লাইফস্টাইল, ফিউচার কতটা সিকিউর, এখানে অপরচুনিটি কি রয়েছে তাদের জন্য বলবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, এখানে যেহেতু কাজের ব্যাপ্তিটা অনেক বেশি, সেক্ষেত্রে মানে যেটাকে বলি একটি সুসংবাদই বলতে পারবো, সেক্ষেত্রে কাজের ব্যাপ্তিটাও অনেক বেশি, কাজের সুযোগ বা অপরচুনিটি অনেক বেশি। আপনি কোন একটা বড় প্রতিষ্ঠানে আপনি দেখবেন যে এইচআরে, কোন একটি বড় প্রতিষ্ঠানে সর্বোচ্চ 5 থেকে 7 জন হয়তো বা এইচআর এর লোক থাকেন যারা কাজ করেন, বাট দেখবেন যে কমার্শিয়ালে 50 থেকে 60 জন লোক থাকেন। তো সেই ক্ষেত্রে যদি আমরা এইভাবে চিন্তা করি, কমার্শিয়াল বিভাগের সুযোগ বা অপরচুনিটি অনেক বেশি আছে। তবে এই সুযোগ বা অপরচুনিটি, যেহেতু আপনি জানেন যে আমদানি রপ্তানিটা এটা ক্রমবর্ধমান হারে বাড়ছে, এবং আমরা বাংলাদেশে যদি বলি, আমরা প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন টার্গেট সেট করছি, আমরা কিন্তু বাজার সম্প্রসারণ করছি। সো আমাদের 4600 প্লাস আরএমজি ইউনিটস বাংলাদেশে আছে। সো এত বড় একটা বিশাল প্রতিষ্ঠানে এখানে লোকবল কিন্তু সেইভাবেই লাগে। তো আর সেইভাবে যদি আমি বলি, হ্যাঁ, এখানে ক্যারিয়ার অপরচুনিটির সুযোগ অনেক আছে, এবং আমি আমাদের ডিপার্টমেন্টে যেখানে আছে সেখানে অনেকেই কর্মরত আছেন,
এবং তারা যথেষ্ট ভালো করছেন। এবং আমি এর প্রিভিয়াস যতগুলি অর্গানাইজেশনে কাজ করেছি, আমি সব জায়গায় কমার্শিয়াল ডিপার্টমেন্টে যারা কাজ করছেন বর্তমানে আমি বলবো যারা যথেষ্ট ভালো, যারা আছে তারা কাজ করছে, তারা কাজকে উপভোগ করছে, এবং এই কাজটাকে আমি মনে করি যে এখানে সুযোগ আছে, সুযোগ ডেফিনেটলি আছে। কারণ আমি অন্য যে কোনো সেক্টরের থেকে আমি অনেককে দেখেছি যে তার ট্র্যাক চেঞ্জ করে কমার্শিয়াল ডিপার্টমেন্টে এসে তার নতুন করে ট্র্যাকটাকে ডেভেলপ করেছে, এবং সেখানে তারা ভালো কিছু এক্সপেক্ট করছে। এখানে সুযোগ আছে, অপরচুনিটি যেমন আছে, এখানে কাজটাকে নিজেকে ডেভেলপ করারও সুযোগ আছে। বাট আবার অন্যদিকে যদি বলি, আমি যেহেতু আমার এখানে ছাত্রছাত্রী ভাইরা আছে, তারা হয়তোবা দেখছে বা হয়তো তারা শুনবে বা বুঝছে, তো সেই ক্ষেত্রে আমি আমার যে উপলব্ধিটা সেটা হচ্ছে যে এখনো অনেক অনেক প্রতিষ্ঠান আছে যেখানে তারা এই কমার্শিয়াল বিভাগে যখন কোনো সার্কুলার দেয় তারা বলে অনলি মেল আর অ্যালাউড ফর দিস পজিশন। সো এইটা আমার কাছে একটু পীড়া দেয়, একটু কষ্ট দেয় যে মেল আর অ্যালাউড যেখানে বলা হচ্ছে। তো এইটা আমাদের মনে হয় যে কিছু সামাজিক কিছু ট্যাবুজ আছে যেগুলো আমি মনে করি যে এই কাজটা হয়তোবা ছেলেরা পারবে, হয়তোবা ইউজ ওয়ার্কলোড এর একটা বিষয় থাকে। সেক্ষেত্রে আপনি জানেন যে কমার্শিয়াল বিভাগে যারা কাজ করে তারা তাদেরকে অনেক কমিউনিকেশন করতে হয়, তাদেরকে আসলে বিভিন্ন কমিউনিকেশন করতে হয়, এবং তাদের কমিউনিকেশনটা আসলে অফিস টাইমের বাহিরেও করতে হয়। তো কিছু কিছু ক্ষেত্রে তারা অনেকে মনে করে যে মেয়েরা হয়তোবা ডিসকমফোর্ট ফিল করবে, অনেক সময় একটু ওভার স্টে করতে হয়, সেটাকেও আমি মনে করি। বাট আমি কিন্তু একটা জিনিস আমার উপলব্ধি হয় না যে এই মেয়েরাই কিন্তু যখন মার্চেন্ডাইজিং এ কাজ করছে তখন কিন্তু আমরা সেই দৃষ্টিভঙ্গিতে দেখি না। তারা কিন্তু সেই ঠিকই তারা রাতে কল রিসিভ করছে, এবং তারা কিন্তু ছেলেদের সাথে সাথে যথেষ্ট ভালো করছে। সো আমি যেটা মনে করবো কমার্শিয়াল বিভাগে মেয়েদের উপস্থিতিটা কম, সেটা একটা সেটা আমি বলবো কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা তাদের কিছু এবং কিছু কিছু প্রতিষ্ঠানের ভিতরে যারা কর্মরত আছেন বা ডিপার্টমেন্টের যারা সিনিয়র আছেন তারাও অনেক ক্ষেত্রে, আমি বলবো না প্রতিষ্ঠানের দোষ, আমি বলবো এই ক্ষেত্রে যারা এই প্রতিষ্ঠানটাকে চালাচ্ছে, এই ডিপার্টমেন্টকে যারা রিপ্রেজেন্ট করছে বা ডিপার্টমেন্টাল হেড যারা আছে তাদেরও কিছু ভ্রান্ত ধারণা আছে। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি জেন্ডার ডাইভার্সিটি এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি ইভেন বায়ারদের সাথে কাজ করতে যান, আপনি যদি কোনো কমপ্লায়েন্স মেনটেন করতে যান, আপনাকে প্রত্যেকটা সেক্টরে, একটা অপারেটিভ থেকে শুরু করে ওয়ার্কার লেভেল থেকে শুরু করে জিএম ব্যান্ড পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমি মনে করি নারীদের উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা এটা করছেন না আমি মনে করি যোগ্য প্রার্থী তারা হারাচ্ছেন। আপনি একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট সাথে সাথে প্রেজেন্ট করেছেন। এটা আশা করছি আমাদের বোথ মেল এন্ড ফিমেল স্টুডেন্টস যারা আছেন সবাইকে ইকুয়ালি মোটিভেট করছে, আই হোপ। সো গ্রেট, আমরা অনেক অপরচুনিটির কথা শুনেছি। চ্যালেঞ্জ, ডেফিনেটলি চ্যালেঞ্জের কিছু রয়েছে। অলরেডি আপনার কথা থেকে কিছু দু একটি চ্যালেঞ্জের কথা উঠে এসেছে যে মাঝে মাঝে হয়তো ওভার স্টে করা লাগতে পারে, যে এটা আসলে খুব টাইমের মধ্যে ধরা বাঁধা কাজের মধ্যে থাকে না, কিছুটা সময় হয়তো মাঝে মাঝে অফিস আওয়ারের বাইরে কাজ করতে হয়, কমিউনিকেট করতে হয়। তো কি চ্যালেঞ্জ আসলে রয়েছে? আরো কিছু চ্যালেঞ্জ মানে বলার মতো তেমন কোন আর কি চ্যালেঞ্জ রয়েছে যে স্টুডেন্টরা আসার আগে তা ভাবতে পারে? না, চ্যালেঞ্জ আপনাকে আমি যদি বলি প্রত্যেকটা ক্যারিয়ারে কিন্তু চ্যালেঞ্জ আছে। তো আমার দৃষ্টিভঙ্গি থেকে চ্যালেঞ্জকে আপনাকে যদি এটা আপনি কিভাবে অ্যাকসেপ্ট করেন, অর্থাৎ আপনি এটাকে যদি প্রতিবন্ধকতা হিসেবে না দেখে এটাকে যদি আপনি সুযোগ হিসেবে দেখেন, তাহলে কিন্তু আপনার জন্য পথটা মসৃণ হয়ে যাবে। আপনি চ্যালেঞ্জ যদি বলি, চ্যালেঞ্জ তো আপনার কার্যক্ষেত্রে অনেক ক্ষেত্রেই থাকে, বাট আমি মনে করি যারা কাজটাকে ডিফিকাল্ট হিসেবে নেয়, অর্থাৎ কাজের প্রতি যাদের একাগ্রতা, যাদের কাজটাকে যারা মনে করে কাজ হিসেবেই দেখে, কাজটাকে যারা মনে করে যে এখানে আমাকে 9টা 6টার বাহিরে আমাকে থাকতে হতে পারে, বা তারা মনে করে এখানে আমাকে যথেষ্ট পরিশ্রম আছে। আসলে আমি বলবো প্রত্যেকটা সেক্টরেই চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ কি আপনি কি আলাদাভাবে কমার্শিয়ালের জন্য আলাদাভাবে আমি ডিফাইন করবো না বা স্পেসিফিক কোনো আমি বলবো না, বাট হ্যাঁ আমাদের এখানে যারা যেখানে চ্যালেঞ্জ হিসেবে দেখছে কিছু থাকে, অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টাল কিছু চ্যালেঞ্জ থাকে, এটাকে ডিপেন্ড করে এটা আপনি ব্যক্তি কিভাবে এটাকে কোপ আপ করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। এই যে আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষার উপরে পাবেন না, আপনি যখন কোনো জায়গায় অ্যাজ এ ফ্রেশার হিসেবে যাচ্ছেন, আপনাকে কিন্তু প্রথম চ্যালেঞ্জটাই হচ্ছে যে আপনি এই অর্গানাইজেশনে নিজের অবস্থানটাকে ধরে রাখা।
আপনি যদি সেটা করতে পারেন, সেটা আমি বলবো যে এটা আপনার প্রাথমিক সাকসেস। তারপরে যে চ্যালেঞ্জগুলি আছে সেই চ্যালেঞ্জগুলি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখে বলি যে আজকে আমি শুরুতে হয়তো আমি ছিলাম না, আমি কিন্তু আহ, একটা এক্সিকিউটিভ লেভেল থেকেই কিন্তু নিজেকে ডেভেলপ করে করে প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করে করে আমি কিন্তু আজকে এই পর্যায়ে এসেছি। আপনাকে যখন কোনো একটা নিজেকে একটা আহ, আহ, অবস্থানে আপনি দেখতে যাবেন বা দেখতে চান, আপনাকে তখন আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেই কাজটা সম্পর্কে আপনার প্রপার ধারণা থাকতে হবে। আপনাকে প্রচুর পরিমাণ নলেজ গ্যাদার করতে হবে। সেটা এখন তো অনেকগুলি প্ল্যাটফর্ম আছে, আপনি জানেন যে এই রিসোর্স গুলি আপনাকে ই করতে হবে। আপনাকে যেটা আমি বললাম যে অনেক ক্ষেত্রে যারা নতুনরা আছে এসে হয়তো একটা বড় কোনো প্রতিষ্ঠানে ফ্রেশার হিসেবে ঢুকে হয়তো এক্সপোর্ট ডিপার্টমেন্টে অথবা ইম্পোর্টে অথবা কোন একটা স্পেসিফিক ডিপার্টমেন্টে তারা যুক্ত হয়ে যাচ্ছে এবং তারা ওই নির্দিষ্ট ডিপার্টমেন্টকে গন্ডি হিসেবে সেখানে তারা থাকছে। সো আমার অনেক ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা যেটা আছে যে আমি তাদেরকে দেখেছি তারা 10 বছর ধরে কাজ করছে অথবা আরো বেশি সময় কাজ করছে, কিন্তু তারা ওই গন্ডি ওই একটি স্পেসিফিক ডিপার্টমেন্টে ওই স্পেসিফিক এক্সপোর্ট ডিপার্টমেন্টে বুকিং দেওয়া, ডকুমেন্টস প্রিপেয়ার করা, পেমেন্ট ফলো আপ করা, তারা ইম্পোর্ট সম্পর্কে কিছু জানে না বা জানার প্রয়োজনীয়তা মনে করেনি। সো এগুলোকে আমি মনে করি যে এগুলো আপনার চ্যালেঞ্জ। আপনি নিজেকে কিভাবে এই প্রতিবন্ধকতা গুলিকে কিভাবে পজিটিভলি নিয়ে নিজেকে সুযোগ হিসেবে দেখবেন এবং নিজেকে কিভাবে ডেভেলপ করবেন। সো চ্যালেঞ্জ কিছুই না, এই চ্যালেঞ্জটা কারো কারো ক্ষেত্রে এটাকে অনেক কঠিন কিছু। আর আমি মনে করি যারা আমরা এই পর্যায়ে এসেছি আমরা এটাকে কখনোই চ্যালেঞ্জ মনে করিনি। আমরা এটাকে আমি মনে করেছি যে হয়তোবা কাজের ক্ষেত্রে কিছু আপস এন্ড ডাউন থাকবেই, কিছু আপনাকে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের ওভারনাইট স্টে করতে হয়, কিছু কিছু সময় দেখি আবার আমাদের কাজ কম। কিন্তু যখন আমাকে কাজের প্রেশারটা হয় আমি টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে কাজগুলিকে গুছিয়ে প্রবলেম সলভিং এর মাধ্যমে আমি আমার কিছু স্কিল অ্যাপ্লাই করে আমি কাজটাকে প্রযুক্তির ব্যবহার করে কাজটাকে আরো কতটুকু সহজে করা যায় আমি আমার নিজের মতো করে কিছুটা অ্যাপ্লাই করি, অবশ্যই কোম্পানির ডেকোরাম মেনে। নাইস। তাহলে আসলে চ্যালেঞ্জটা বেসিক্যালি নিজের পক্ষ থেকেই থাকে, আই থিংক আপনার কথা থেকে জি অবশ্যই যে এটাকে আসলে অপরচুনিটি কনভার্ট করেও কিন্তু যে কেউ চাইলেই অপরচুনিটি হিসেবেই সেটাকে দেখতে পারে। গ্রেট। সো সঞ্জীব ভাই, এই পর্যায়ে যে ব্যাপারটি আসলে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে কোনো স্পেসিফিক একাডেমিক ব্যাকগ্রাউন্ডের কোনো প্রেফারেন্স আছে কিনা কমার্শিয়ালে কাজ করার জন্য, নাকি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করলে যে কেউ চাইলেই কমার্শিয়ালেও কাজ করার সুযোগ রয়েছে? ধন্যবাদ আপনাকে, একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই কমার্শিয়ালে কাজ করার সুযোগ আছে। আমরা যারা এমপ্লয়মেন্টের সাথে জড়িত বা আমরা যারা রিক্রুটমেন্ট নিচ্ছি সেক্ষেত্রে আসলে আমরা কিন্তু যখন তাদেরকে ইন্টারভিউ নেই তখন আমরা দেখি যে সেই ব্যক্তিটা মানে তার মধ্যে আমরা কিছু গুণ খোঁজার চেষ্টা করি। অর্থাৎ আপনি যেহেতু এখানে একটা ইন্টারন্যাশনাল বিজনেসে চান, আপনার কমিউনিকেশন স্কিলটা কতটুকু ডেভেলপ, আপনার কম্পিউটার লিটারেসিটা কতটুকু আছে। সো এগুলো আমরা দেখি। আপনার অনেক কিছু আমাদের আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই কিছুটা রোল প্লে করে, বাট আমি যেটা বলছিলাম যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসা সম্ভব। তারপর আমরা যদি বলি যেটা বাণিজ্যিক বিভাগটাকে একটু গুরুত্ব এই জন্য দেওয়া হয়, স্পেশালি যদি বলি ইকোনমিক্সটাকে আমরা এই জন্য বলি যে ইকোনমিক্স এখানে কিছু চ্যাপ্টার আছে যেখানে আমদানি রপ্তানি নিয়ে কাজ হয়। বিবিএ তে যারা করে আসে তারা কিছুটা এই কমার্শিয়াল টার্ম যেটা আপনি বললেন যে কমার্শিয়াল এলসি, হ্যাঁ এলসি সম্পর্কে অনেকের ওইভাবে হয়তো ধারণা থাকে না, কিন্তু আপনি বাট আমি যেটা দেখেছি যদি আমার প্রতিষ্ঠানের কথা বলি বা আমার প্রিভিয়াস অনেক প্রতিষ্ঠান যেগুলোতে আমি কাজ করেছি, আমি বিভিন্ন ডিপার্টমেন্ট আর্টস থেকে এসেছে, আপনার কমার্স থেকে এসেছে, সায়েন্স থেকে এসেছে, কেমিস্ট্রি যেটা বলি যে কেমিস্ট্রির মতো সাবজেক্ট থেকে, বিবিএ থেকে এসেছে, আবার অ্যাকাউন্টিং থেকে এসেছে, এখানে আপনার অনেকগুলি বাংলা থেকে এসেছে, বাট তারা ভালো করছে। এবং এটা শুধু আমি বলবো কমার্শিয়ালের কথাই না, আমি মার্চেন্ডাইজিং এর মতো অনেক ইয়েতে দেখেছি যারা কেমিস্ট্রি থেকে এসে মার্চেন্ডাইজিং করে মার্চেন্ডাইজিং জিএম হয়েছে। সো ব্যাকগ্রাউন্ড আমরা ওভাবে দেখি না, আমরা এনি ডিসিপ্লিনটাই মূলত দেখি ফ্রেশারদের ক্ষেত্রে। তারপরও যারা মূলত কমার্স ব্যাকগ্রাউন্ডে আছে বা ইকোনমিক্স নিয়ে যারা আছে তারা কিছুটা প্রিভিলেজ পাবে এই ক্ষেত্রে। গ্রেট গ্রেট। অনেক কিছুই আমরা আজকে পরিষ্কারভাবে আপনার কাছ থেকে বুঝতে পেরেছি। আশা করছি আমাদের অডিয়েন্স যারা আছেন তারা এটা থেকে অনেকটাই উপকৃত হবেন। তো সর্বশেষ যে ব্যাপারটা আপনার কাছে আসবো, যে একটু আগে আপনি বলছিলেন যে কিছু গুণ খোঁজার চেষ্টা করেন যারা নতুন আসেন, তাদের মধ্যে আপনারা কিছু কোয়ালিটিস
খোঁজেন, যেগুলো পেলে হয়তো আপনারা তাদেরকে হায়ারিং এর জন্য ডিসিশন নিতে পারেন। তো এই ধরনের কিছু কোয়ালিটিস সম্পর্কে আপনার কাছ থেকে আমি জানতে চাইবো, যে যেগুলো আসলে, যেটা শুরুতেই বলছিলাম যে আপনি পরবর্তীতে যেন না বলেন যে আমার যোগ্য প্রার্থী আমি পাচ্ছি না, আমার স্কিল সেট নেই ক্যান্ডিডেটদের। সো ওই জি। এগুলো কি কি আসলে একটু শেয়ার করলে স্টুডেন্টরা যাতে প্রিপারেশন নিয়ে আপনার সামনে ইন্টারভিউর জন্য আসতে পারে, সেই ধরনের কিছু স্কিলের কথা শুনতে চাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তবে আমি বর্তমান সময়ের যারা আসলে ছাত্রছাত্রীরা আছে, আমি খুব ভালো লাগে তাদেরকে যখন দেখি লিঙ্কডইনে, তাদেরকে আমি দেখি তারা অনেকে কানেক্টেড হওয়ার চেষ্টা করে, এবং আমি খুব অবাক হই যে তারা পড়াশোনা করছে বাট তারা আমাদের সাথে কানেক্টেড হচ্ছে, যেটা আমাদের সময়কার আসলে আমরা সেই সময়কে আমরা চিন্তাও করতে পারতাম না। সো আপনাকে এটা ঠিক যে আপনি যখন কোন একটা ডিপার্টমেন্টে বা কোন একটা সেক্টরে যখন নিজেকে আপনি আপনার ক্যারিয়ারটা ডেভেলপ করতে চান, তবে আপনি ক্যারিয়ারটা আপনি চাকরি পাবেন বা আপনি আপনার একাডেমিক কোয়ালিফিকেশন আসার পরে আপনি সম্পূর্ণ করার পরে একাডেমিক বা এডুকেশনাল যে আমরা যেটা বলি যে অনার্স মাস্টার্স বা এমবিএ এগুলো কমপ্লিট করার পরে আমরা ঢোকার চেষ্টা করি। এটা আমি মনে করি এটার বাহিরেও আপনার যদি আরো আগে থেকে নিজেকে প্রস্তুত করেন, তাহলে আপনার জন্য চ্যালেঞ্জটা আপনি একজন যোগ্য প্রার্থী হিসেবে কিন্তু আপনি নিজেকে তৈরি করে ফেললেন। তো এটা খুব কঠিন কাজ না, এটা খুব কঠিন কাজ না। এই জন্য বলবো যে আমরা যখন ইন্টারভিউ নিতে যাই, আমরা কিন্তু যোগ্য প্রার্থী খুব কম দেখি। আমার কাছে মনে হয় যে তারা মানে তারা নিজেদেরকে খুব একটা প্রিপেয়ার হয়ে আসে না। প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে কোনো অর্গানাইজেশনে যখন কোনো একটি প্রতিষ্ঠান আমরা যখন ইন্টারভিউ দিতে যাই, আমরা কিন্তু সেই প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নিয়ে যাই। আমি সেই প্রতিষ্ঠান সম্পর্কে সেটার অনেক সুযোগ আছে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে আপনি যখন এই প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নিয়ে আপনি যখন ইন্টারভিউ বোর্ডে তাদেরকে কিছু বলতে পারবেন বা এই প্রতিষ্ঠানের মূল কাজগুলিকে বলতে পারবেন, তখন কিন্তু ইন্টারভিউ যারা নিচ্ছে তারা কিন্তু ইমপ্রেসড হয়। সো সেই ক্ষেত্রে আমি ওইভাবেই বলবো যে ক্যারিয়ারটা আপনি যখন চুজ করবেন অ্যাজ এ ফ্রেশার হিসেবে, আপনাকে অবশ্যই কিছু কিছু দক্ষতা অর্জন করে রাখা জরুরি। যেহেতু আপনি যেটা বলছিলাম যে আমদানি রপ্তানি, এটা যেহেতু বহির্বিশ্বের সাথে এটা আপনার কানেক্টেড, আপনাকে ইন্টারন্যাশনাল ডিল করতে হবে। সো আপনার কমিউনিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে ইংলিশের আপনার দক্ষতাটা খুবই জরুরি। একজন ছাত্রছাত্রী সেখানে ইংলিশের দক্ষতাটা তাকে সম্পূর্ণভাবে অর্জন করতে হবে। সেটা শুধু রিটেন না, রিটেন এবং আপনার স্পিকিং এবং রিটেন দুটাই আপনাকে যথেষ্ট ভার্বাল এবং থ্যাংক ইউ ভার্বাল এন্ড যেটা বলি আমরা যে রিটেন, এটার উপরে দক্ষতা থাকতে হবে। এটা এক। দ্বিতীয় হচ্ছে যে তার কম্পিউটার লিটারেসিটা থাকতে হবে। যেহেতু আপনি জানেন যে আপনাকে এইটা লিটারেসিটা এখন খুবই কম্পিউটার লিটারেসি, যদি আমি আরো যদি স্পেসিফিক বলি যে মাইক্রোসফট যেটা এক্সেল এর উপর আপনাকে ভালো ধারণা থাকতে হবে। আমরা ওয়ার্ড এক্সেল এর উপরে এই জন্য ধারণা থাকতে হবে কারণ এখানে রিপোর্ট জেনারেটর বিষয় থাকে, আপনার ইনভয়েস প্যাকিং লিস্ট প্রিপারেশনের বিষয় থাকে, আপনার এর বাইরে অনেকগুলি ডকুমেন্টস আছে যেগুলো এক্সেল নির্ভর। তো সেগুলোর ক্ষেত্রে আপনাকে এই সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে ইমেইল এটিকেট, যেটা এটা আসলে আমাদের খুব একটা পরিচিতি নাই ইমেইলের কমিউনিকেশনটা, বাট ইমেইল কমিউনিকেশনটাও ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন বিজনেস ইমেইল কমিউনিকেশন একটু ডিফারেন্ট, সেখানে আপনাকে কিছু ম্যানার, আপনাকে কিছু করতে হবে, সেখানে কিছু সিস্টেম আপনাকে ফলো করতে হবে। আমরা যেটা বলি যে চেইন মেইল, একটা মেইলের এগেইনস্টে কোনো রিপ্লাই দিলে চেইন মেইলটা ফলো করা, আপনি যাকে অ্যাড্রেস করছেন তাকে কি সম্বোধন করবেন, আপনার মেইলের সিগনেচার অপশনে যে আপনাকে কি কি ইনফরমেশন থাকতে হবে, সো এগুলো বেসিক জিনিস তাকে থাকতে হবে, এটা খুবই প্রয়োজনীয়। সো আপনার ইফেক্টিভ ইমেইল কমিউনিকেশন বা ইফেক্টিভ এনি কাইন্ড অফ কমিউনিকেশন কমার্শিয়াল ডিপার্টমেন্টে খুবই গুরুত্বপূর্ণ। সো আর এর বাইরে যদি বলি কিছু কিছু ছাত্রছাত্রী ভাই আছে যারা তারা পড়াশোনা শেষ পর্যায়ে এসে বা ফাঁকে তারা কাছে কোনো একটি সেশনের মাঝে তারা কিছু ছোট ছোট কোর্সও করে নিতে পারে, যেটা আমি বলবো এই ধরনের অনলাইন ভিত্তিক কোর্স আছে, কিছু কোর্স আছে যেটা শর্ট কোর্স আছে, আপনি চাইলেই সেটা করা সম্ভব। এতে যেটা হবে আপনি একটা বেসিক ধারণা পাবেন। সো আমরা যখন আপনারা কোনো ইন্টারভিউ বোর্ডে আপনাদেরকে যদিও আপনার ফ্রেশার হিসেবে যারা যাবে তারা ফ্রেশার হিসেবেই থাকবে, কিন্তু আমরা খুবই অভিভূত হই যখন যারা কোনো ফ্রেশার হলেও তার এই টার্ম সম্পর্কে জানে এবং এই জিনিস যখন কোশ্চেন গুলি করলো আমরা তাদের কাছে এক্সপেক্ট করি না যে তারা এটা ডিটেল জানবে, বাট এটা জানবে, বাট আমরা একটু খুব অভিভূত হই যে না, তারা অ্যাটলিস্ট এই সেক্টরটা সম্পর্কে আগ্রহী। তো তখন আমাদের মধ্যে ওই ইয়েটা কাজ করে যে না,
তারা তাদেরকে আমার তখন প্রোঅ্যাক্টিভ মনে হয়, আমাদেরকে মনে হয় যে না তারা ডাইনামিক এবং তারা ভবিষ্যতে তাদেরকে শিখিয়ে দিলে তারা কোম্পানির জন্য একটি অ্যাসেট হিসেবে নিজেকে তৈরি করতে পারবে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলি আপনার যেটা বললাম যে ইংলিশে প্রফাউন্ড ইংলিশ লিটারেসি বা নলেজ থাকতে হবে, মাইক্রোসফট অফিসের উপরে দক্ষতা থাকতে হবে, ইমেইল কমিউনিকেশনটাকে ভালোভাবে জানতে বা রপ্ত করতে হবে, এবং শর্ট কোর্স, এই রিলেটেড শর্ট কোর্স গুলি বা অনলাইন কোর্স বা ইউটিউবের মাধ্যমে কিছু আছে যে সেশন গুলি আছে, তারা নিজেদেরকে এইভাবে ডেভেলপ করে নিতে পারে। গ্রেট, ফ্যান্টাস্টিক ডিসকাশন হয়েছে। সজীব ভাই আমাদের আজকের সেশনকে অ্যাপ্রিশিয়েট করে কয়েকজন কমেন্ট করেছেন। তো তারজন রহমান উনি হার্ট রিঅ্যাক্ট করেছেন। তানজিল আভি ভেরি ইনফরমেটিভ সেশন, বেস্ট উইশেস, ইজ অ্যান এক্সেল। শিমুল সালুদ্দিন ইফেক্টিভ ডিসকাশন। হাসান মাহমুদ হার্ট রিঅ্যাক্ট করেছেন। সো আমাদেরকে অনেকেই অ্যাপ্রিশিয়েট করছেন আমাদের আজকের এই ডিসকাশনটাকে। তো ডিয়ার অডিয়েন্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত শেয়ার করার জন্য। সো সজীব ভাই, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমরা এখন আমাদের আজকের এই সেশনটা ভাগ করবো। ডিয়ার অডিয়েন্স, আপনারা যারা ধরে আমাদেরকে শুনেছেন এবং পরবর্তীতে শুনবেন, অসংখ্য ধন্যবাদ ইজ অ্যান্ড এক্সেল এর সাথে থাকার জন্য। আমরা পরবর্তীতে এই ধরনের আরো ডিফারেন্ট প্রফেশন থেকে এক্সপার্টদেরকে নিয়ে আসবো আপনাদের জন্য, আপনাদের ক্যারিয়ার প্ল্যানিং এবং প্রিপারেশনের জন্য, যাতে সেই ব্যাপারগুলো হেল্পফুল হয়। তো সেই জন্য ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে বিদায়। সজীব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি আসলে খুব কিছু ভালো কোশ্চেন করেছেন, যে কোশ্চেনের মাধ্যমে আমি জানি না কতটুকু অ্যান্সার দিতে পেরেছি, বাট আমি চেষ্টা করেছি, বা আমি যতটুকু বলতে চাই যে এই সেক্টর, কমার্শিয়াল সেক্টরটা আসলেই অনেক বড় একটা ব্যাপ্তি আছে, এখানে অনেক সুযোগ আছে। নিজেদেরকে তৈরি করতে পারলে, তারা যদি নিজেদেরকে সেই অবস্থান নিয়ে আসতে পারে, ডেফিনেটলি আমি বলবো যে মার্কেটে চাকরি নাই, বাজারে চাকরি নেই, এই ধরনের যে এটা আছে, এটা সবার জন্য প্রযোজ্য না। যারা আসলেই মানে হার্ড ওয়ার্কার, যারা নিজেদেরকে ওইভাবে তৈরি করতে চায়, তাদের জন্য চাকরি আছে। চাকরি তাদের জন্য নাই যারা নিজেদেরকে আসলে সময় উপযোগী নিজেদেরকে ডেভেলপ করতে পারেনি বা নিজেদেরকে সেভাবে প্রস্তুত করতে পারেনি। তো ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। সো ইনশাল্লাহ অন্য কোনো সময় হয়তো আবার দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। Thank you very much. So nice of you.